পাকিস্তানে প্রথম রমজান কাটানোর অভিজ্ঞতা আর এখানকার ঈদ শপিং কতটা ধামাকা হয় তা কি আপনারা জানেন? আজকে আমি গিয়েছি ঈদের স্পেশাল কিছু কেনাকাটা করতে, সাথে আছে অনেক ঘোরাঘুরি আর সেরা সব ইফতারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানে আমার প্রথম রমজান কেমন যাচ্ছে। আমরা বাসা থেকে বের হয়েছি ইফতারের প্রায় 1 ঘন্টা আগে। রেস্টুরেন্টে আসার পর দেখলাম মাত্র 15 মিনিটের মতো বাকি আছে আজান দেওয়ার, আর সব সিট অলরেডি বুকড হয়ে গিয়েছে। প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। আমরা এসেই প্রথমেই চলে গেলাম ইফতার আইটেমগুলো নিয়ে নিতে। এখানে প্রায় ইফতার আইটেমে ছিল 100+। এত আইটেম থাকার পরেও আমি মাত্র 2-3টে আইটেম নিয়ে নিয়েছিলাম, কারণ রাতের ডিনারটা কিন্তু আমাদের এখান থেকেই প্রোভাইড করা হবে। এটা ছিল একটি বুফে ইফতার পার্টি। আমাদের ইফতারি করা শেষ হওয়ার সাথে সাথেই আমরা চলে গেলাম বাচ্চাদের নিয়ে প্লে জোনে। যেহেতু আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই চলে যাব শপিং করতে, তারা কিন্তু তখন অনেক ধৈর্য ধরে আমাদের সাথে বসে থাকে। এখানে এসেই বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গেল। আমিও যাচ্ছিলাম যে আগে তাদেরকে খুশি করে নেই, তারপরে আমরা শপিং করতে চলে যাব। তারা তাদের মতো টিকিট কেটে এসে যে যার মতো খেলাধুলা শুরু করে দিল। প্লেজনটা মোটামুটি ভালোই বড় ছিল, আমারও খুব ভালো লেগেছে। আমিও কয়েকটা গেমে অংশগ্রহণ নিয়েছিলাম, কিন্তু সেটার ফুটেজ নেওয়া হয়নি। তবে এটা বড় বাচ্চাদের জন্য যথেষ্ট ছিল না। এইটা 0 থেকে 5 বছরের বাচ্চাদের জন্যই বেশি ভালো মনে হয়েছে আমার কাছে। ওরা এখানে পারফেক্টলি খেলাধুলা করতে পারবে। বাংলাদেশের থেকে এইখানের রাইডের প্রাইসগুলো একটু তুলনামূলক বেশি মনে হয়েছে আমার কাছে, কারণ প্রতিটা রাইডে 2 মিনিটের মতো ওঠা যায়, এতেই ওরা 300 টাকা করে নিয়ে নিচ্ছিল। তারপরেও আমরা কয়েকটা রাইডের টিকিট কেটে নিয়েছি। বাচ্চারা বাচ্চাদের পছন্দ মতো যে যার মতো খেলা শুরু করে দিয়েছে। পাকিস্তানে আসার পর করাচি শহরে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আজকে আমরা যেখানে আছি এইখানের মতো জায়গা খুব কমই আছে। কেননা এখানে প্লে জোন থেকে শুরু করে বুফে খাওয়ার থেকে শুরু করে পাশাপাশি একটা শপিং মলও আছে। একসাথে সব কাজ শেষ করে নেওয়ার জন্য এটাই একটা পারফেক্ট জায়গা। আর যেহেতু পরিবেশটাও একেবারে খোলামেলা, তাই অনেকক্ষণ থাকার পরেও বিরক্তবোধ ফিল হয় না। আমরা গিয়েছিলাম ইফতারির প্রায় 15 মিনিট আগে, আর বাসায় এসেছি রাত 1টার দিকে। এইখানে আমার এই ছোট গাড়িটা এত বেশি ভালো লেগেছে, খুবই কিউট লেগেছে। প্লে জোনের খেলাধুলা শেষ করেই আমরা কিন্তু আবার চলে গেলাম রাতের খাবার খেয়ে নিতে। যেহেতু রাত 8টার মতো প্রায় বেজে গিয়েছিল। রাতের খাবারে ছিল প্রায় 100+ আইটেম। বিরিয়ানি থেকে শুরু করে বিরিয়ানি, চাউমিন, পাস্তা। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এখানে ঢাকা ফিশ ফ্রাইটা ছিল। বিদেশের বাড়িতে এসে নিজের দেশের খাবার দেখলে কার না ভালো লাগে। আরও ছিল পেশোয়ারি গোশত থেকে শুরু করে অনেক অনেক আইটেম, যা আমি একেবারে বলে শেষ করতে পারবো না। খাবারের টেস্টও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। যেহেতু আমরা আগে ইফতার করে নিয়েছি, তাই খুব বেশি একটা খাবার নেওয়া যায়নি। আমরা প্রতিটা খাবারই অল্প অল্প করে জাস্ট ট্রাই করেছিলাম যে টেস্টটা কেমন ছিল। টেস্ট ভালো ছিল। এখানে ডেজার্ট আইটেমও ছিল। আমরা প্লেজন থেকে ঘুরে আসতে আসতে দেখি ডেজার্ট আইটেম অলমোস্ট শেষ। এরপরে আমরা চলে গেলাম বড়দের প্লেজনে। আমার জীবনের এটা চরম একটা শিক্ষা। মনে থাকলে কখনোই আমি আর এই উড়োডিঙাতে উঠবো না। বাংলাদেশের উড়োডিঙা কিন্তু তুলনামূলক কম হাইটের হয়, একটু নিচু হয়। আমরা ভেবেছিলাম এটাও মনে হয় সেম হবে। প্রথমে আমি সবার উপরে উঠতে চেয়েছিলাম। আমার হাজব্যান্ড বলল যে না, একটু নিচে বসো, আগে তো বুঝে নাও যে এটা কেমন। কিছুক্ষণ চালানোর পর দেখি এটা এত বেশি উপরে উঠে যাচ্ছিল, আমার ছোট ভাগ্নিটা ভয় পেয়ে আল্লাহকে ডাকা শুরু করে দেয়। বলে, আল্লাহ এবারের মতো বাঁচায় নাও, আমি আর কখনোই এটাতে উঠবো না, এই একবার বাঁচায় নাও। আসলে আমি নিজেই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। বাংলাদেশেরগুলো সাধারণত এতটা উঁচা হয় না। শেষমেশ আমার হাজব্যান্ড রাইডারকে বলল যে আপনি এটা অফ করে দেন, আমরা উঠতে চাই না, আমাদেরকে নামিয়ে দেন।
কিছুক্ষণের মধ্যেই 2-3 মিনিটের পরেই উনি এটা স্লো করে দিয়ে আমাদেরকে নামিয়ে দিল। এবারের মতো আমরা বেঁচে ফিরলাম, মনে থাকলে আর কখনোই আমরা এই রাইডটাতে উঠবো না। এটা ছিল বড়দের প্লে জোন। আসলে জীবন কখন কাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় সেটা কিন্তু আমরা কেউ জানি না। 1 বছর আগেও আমার দিনগুলো কিন্তু খুবই কষ্টে যাচ্ছিল, খুবই কষ্টে, যা বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ এখন আমি আগের থেকে তুলনামূলক অনেক বেশি ভালো আছি। তাই আপুদেরকে বলবো, জীবন নিয়ে আফসোস না করে আলহামদুলিল্লাহ বলুন, কারণ আল্লাহ চাইলে 1 মিনিটেই আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে আপনাকে নতুন একটা জীবন উপহার দিতে পারে। আল্লাহ কিন্তু ধৈর্যের পরেই সুখ দেয়, তাই বেশি বেশি ধৈর্য ধরুন। আর অনেক বেশি ধৈর্য ধরলেই কিন্তু আল্লাহ আপনাকে একদিন না একদিন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছাটা পূরণ করে দিবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু জানাবেন। আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমি ভিডিও আপলোড করব। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইফতারি আর ঘোরাঘুরির পর্ব শেষ করেই কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি শপিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে শপিং মলের দূরত্ব প্রায় 5 মিনিটের মতো। এখানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, রমজান আসার পরেই দেখি সমস্ত রাস্তাঘাট লাল নীল সবুজ বাতি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। প্রতিটা দোকান, প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো, যেটা আমি বাংলাদেশে কখনোই পাইনি। আমরা বাঙালিরাও কিন্তু রমজানকে বরণ করে নেই, ওদের মতো করে না। ওরা একটু জাঁকজমকপূর্ণভাবেই করতে পছন্দ করে। এখানকার শপিং মলগুলো কিন্তু বিকেল 4টা থেকে রাত 2টা-3টা পর্যন্ত খোলা থাকে। এর আগে গেলে আপনি কিন্তু কোনো দোকানই খোলা পাবেন না। হয়তো বা 2-1টা দোকান খোলা পেতে পারেন, তবে 90% দোকান কিন্তু বিকেল 4টার পর থেকেই তারা খুলে থাকে। আর সবচেয়ে ভালো লেগেছে, রাতের 3টা বাজেও কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে রাস্তায়। এখানকার হাজবেন্ডরা তাদের ওয়াইফদের তারাবির নামাজের সময় শপিং মলে ছেড়ে দিয়ে তারা তারাবি পড়তে থাকে, আর ওয়াইফরা নিজেদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে থাকে। এছাড়াও এখানে প্রচুর পরিমাণ পার্লার রয়েছে, যেখানে আমাদের বাংলাদেশে অনেক খোঁজাখুঁজির পর ভালো একটি পার্লার খুঁজে বের করতে হয়। কিন্তু এখানে একই গলিতে আপনি একই সিরিয়ালে 8টা-10টা পার্লার পেয়ে যাবেন। এখানকার নারীরা নিজেকে সাজিয়ে রাখতে খুব বেশি পছন্দ করে, কিন্তু সেটা পর্দার আড়ালে আমাদের বাংলাদেশের মতো এতটা বিশৃঙ্খলভাবে তারা চলাফেরা করে না। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আমি প্রথমেই মিনিসোতে চলে এসেছিলাম। মিনিসো থেকে কেনাকাটা করে নেওয়ার পর চলে গেলাম ড্রেসের দোকানে। অনেক ঘোরাঘুরি করার পর নিজের পছন্দ মতো কয়েকটা ড্রেসও কিন্তু নিয়ে নিলাম। তবে এখানকার ড্রেসগুলো বাংলাদেশের ড্রেসের তুলনায় তুলনামূলক দাম কম। এখান থেকে যেই ড্রেসটা আমরা 3000 রুপিতে পাবো, সেটা বাংলাদেশে গিয়ে 10,000 থেকে 15,000 টাকা হয়ে যায়। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যে এখান থেকে একেবারে অল্প বাজেটে আমরা ভালো ভালো ড্রেস নিয়ে নিতে পারছি। সাথে কিছু মেকআপ আইটেম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।